স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। দিন দিন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে আর জাতীয় অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক নির্ভরশীলতাও বৃদ্ধি পাচ্ছে। দেশে দেশে গড়ে উঠছে আন্তর্জাতিক ব্যবসা সংস্থা। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য সামগ্রী বিক্রি করা এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা অনেক সহজ হচ্ছে। আজ আমরা আলোচনা করব দেশি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন লোটাল ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইএস বাংলাদেশ চেম্বারের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন আকাশ। জনাব লোকমান হোসেন আকাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। হ্যালো, আপনাকে। আমরা আজ আলোচনা করতে যাচ্ছি দেশি পণ্যের ব্র্যান্ডিং। জি, মূলত আমরা যদি বলি দেশি পণ্যের কথা বলি, বাংলাদেশের যে প্রধান পণ্য হচ্ছে পোশাক, রাইট। এবং আপনি এই দেশি পোশাকের ব্র্যান্ডিংয়ের কথা বলছেন। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে বাংলাদেশে আমরা পোশাক সাপ্লাই করি, বাংলাদেশ সাপ্লাইং কান্ট্রি, কিন্তু কখনো কোনো ব্র্যান্ড আমরা দেখি না, যার ফলে আমরা সবসময় বলে আসছি যে আমাদের ভ্যালু এডিশন হচ্ছে না। আমরা দামি দামি ব্র্যান্ডকে টাকা সাপ্লাই দিচ্ছি, কিন্তু মূল অর্থটা চলে আসছে সেদিকেই। এই সাহসী পদক্ষেপ আপনি কেন নিতে গেলেন বা কীভাবে নিলেন, কীভাবে সাহস পেলেন আসলে? আচ্ছা, থ্যাংক ইউ। আমি মূলত ইন্সপায়ার হয়েছি টার্কিকে একটা কেস স্টাডি হিসেবে অ্যানালাইসিস করে। ওদের একটা ব্র্যান্ড আছে এলসি ওয়াইকিকি। তো আমি দেখেছি যে 20 ইয়ার্স ব্যাক টার্কি এবং বাংলাদেশের পজিশন কিন্তু খুব কাছাকাছি ছিল আচ্ছা, পোশাক রপ্তানিতে। এবং আমরা যেটা দেখতাম যে আফটার 10 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 10 ইয়ার্সে, তো ওরা কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ড নিয়ে কাজ করেছে এবং খুব সাকসেস পেয়েছে। ওরা ইলেকট্রনিক্সে পেয়েছে, পোশাকে পেয়েছে। স্পেশালি পোশাকে যেমন এলসিওয়াইকিকি ব্র্যান্ড, এরা কিন্তু এখন গ্লোবালি একটা ভালো অবস্থানে চলে আসছে। আচ্ছা। আরেকটা জিনিস দেখেন, যেমন সুইডেনের H&M বা আমেরিকার টমি হিলফিগার, এই যে ব্র্যান্ডগুলো। তারপর আরেকটা জিনিস দেখবেন যে লাস্ট 15 ইয়ার্সে যেটা আমাকে বেশি ইন্সপায়ার করেছে, সেটা হচ্ছে লাস্ট 15 ইয়ার্সে ওয়ার্ল্ডের অনেকগুলো রিসেশন হয়েছে, ঠিক আছে? এর মধ্যে শুধু পোশাক খাতে যারা বিজনেসম্যান, এরা কিন্তু রিসেশনে পড়ে নাই। আচ্ছা। যেমন সার্জিও আগুয়েরা, যেটা হচ্ছে আপনার যারা ইন্ডিটেক্স গ্রুপের এমডি, অর্থাৎ তাকে যদি আপনি স্টাডি করেন, এভরি ইয়ার তার কিন্তু একটা গ্রোথ আছে। কোনো ইয়ার 30%, 40%, 50%, গ্র্যাজুয়ালি বা ড্রামাটিক্যালি তার কিন্তু একটা গ্রোথ ছিল। অন্য কোনো খাতে কিন্তু সেটা ছিল না। এবং মাইক্রোসফটের দেখেন বিল গেটস, তারপর হচ্ছে কার্লোস স্লিম, যারা মাল্টি বিলিয়নার, এরাও কিন্তু কোনো না কোনো রিসেশনে কিন্তু ফল করেছে, কিন্তু ইনি কিন্তু কখনো ফল করে নাই। তো আসলে এই কেস স্টাডিগুলো থেকে আমাকে আসলে পোশাক শিল্পে একটা আগ্রহ জন্ম দিয়েছে, এবং সেই সাথে যে আমি আমার একটা ব্র্যান্ডকে কিভাবে গ্লোবালি নিতে পারি। যেমন আমার যে লোটাল ব্র্যান্ড, ইতিমধ্যে আমি বলা যায় যে বেশ বিগ কোয়ান্টিটি আমি কিন্তু মিডল ইস্টে এবং ইউরোপে এক্সপোর্ট করেছি। এখন যেমন সোর্সিং করেছেন বাংলাদেশ থেকে? হ্যাঁ, সোর্সিং করেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশে আমাদের মেড ইন বাংলাদেশ, অর্থাৎ কয়েকটা ফ্যাক্টরি থেকে আমি এটা সোর্সিং করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটা আরও করছি। তো যেটা দেখলাম যে আসলে ব্র্যান্ডের চেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন হচ্ছে আমার মেড ইন বাংলাদেশ। ক্ষেত্র বিশেষে আমি যেটা দেখেছি যে, আমি উল্লেখ করে বলবো না আমাদের পাশাপাশি কোনো কান্ট্রি, মেড ইন ওই কান্ট্রি কম্পেয়ার টু মেড ইন বাংলাদেশ, মানে পিপল পারসেপশন ইজ বেটার দ্যান দেম ইন মেড ইন বাংলাদেশ। আচ্ছা, তো এটা আস্থা আছে। এবং আমি আরেকটা চেষ্টা করলাম যে রিটেল মার্কেটে আসলে অবস্থানটা কি। যেমন আমি মিডল ইস্টে ইউএইকে বেশি টার্গেট করে, তো ইউএইতে যেটা দেখলাম যে বেবি শপ, তারপর আরও স্প্ল্যাশ কিছু ব্র্যান্ড আছে, তারা কি করে চায়না বা বাংলাদেশ থেকে তারা প্রোডাক্টগুলো নেয়। এবং নেস্টো বা আরও কিছু ব্র্যান্ড রয়েছে, তো তারা কিন্তু সোর্সিং করে বাংলাদেশ থেকে। এবং বাংলাদেশের একটা বড় মার্কেট আছে ইউএইতে, হোলসেল মার্কেট আজমানে, তো যেখানে তারা বিজনেস করছে কিন্তু নিজস্ব ব্র্যান্ডকে ওইভাবে তারা এস্টাবলিশ করতে পারছে না। তো ওইটাকে আমাকে মনে হলো না, এটা একটা গ্রে ফিল্ড। আমি আমার ব্র্যান্ডকে কিভাবে আস্তে আস্তে এস্টাবলিশ করা যায়। আমি আরেকটা কেস স্টাডি করে দেখলাম যে আফগানিস্তানের একজন ওনার, যিনি ব্রিটেনে পড়াশোনা করেছেন, বলা যায় যে ব্রিটিশ ভদ্রলোক, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, তিনিও ওই হোলসেল মার্কেটে হচ্ছে রিএক্সপোর্ট করে, গ্লোবালি রিএক্সপোর্ট করে। এবং মাত্র 1 বছরের মধ্যে তার যে ব্র্যান্ড, সে যে অবস্থানে চলে আসছে, তা আমার কাছে মনে হলো যে না, হোয়াই নট মি, তা আমিও তো এটা করতে পারি। তো সেখান থেকে আসলে আমার ব্র্যান্ডকে আমি যদি পোশাকের কথাই বলি, পোশাক ম্যানুফ্যাকচারিং এর সাথে রিটেল বিজনেস, রাইট, এটার পার্থক্যটা কতখানি? এটা বলা হয়ে থাকে যে রিটেল বিজনেস অনেক চ্যালেঞ্জিং। ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে একটা ব্র্যান্ড তার কাছে আসলো, তাকে ডিজাইন বলে দিল, তিনি সেভাবে সেই কাপড় দেখে সেইভাবে একটা পোশাক তৈরি করবে। কিন্তু রিটেল বিজনেসের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং। আপনি যদি বিজ্ঞাপনের কথা বলেন, আপনাকে সবসময় এক ধরনের প্রতিযোগিতায় থাকতে হচ্ছে। আপনার ডিজাইন করতে হচ্ছে নিত্য নতুন ডিজাইন, বিভিন্ন মার্কেটে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পছন্দ,
সেগুলো কিভাবে মিট করবেন আপনি, বা সেই চ্যালেঞ্জগুলোকে আপনি নেবার জন্য প্রস্তুত আছেন কিনা? আচ্ছা, এখন দেখেন যে আমাদের বিজিএমই এর যে একটা ইউনিভার্সিটি আছে, বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড জি টেকনোলজি, আছে। অনেকগুলো যে মাল্টিন্যাশনাল বাইং হাউস যেগুলো বাংলাদেশে রয়েছে, এরা কিন্তু বাংলাদেশের যে সেলসম্যান স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল বলি আমরা, সেটা হচ্ছে যে যেমন আগামী সামারের ডিজাইনটা এখন হবে, আমরা এখান থেকে কিছু ডিজাইন তাদেরকে পাঠাই, রেপুটেড বায়ার আছে তাদেরকে পাঠাই, তারা সেটা দেখে, তাদের যদি পছন্দ হয় তারা বলে যে হ্যাঁ আমি এটা করব। তারা কি করে, এ ভেরি লিটল তারা এটাকে চেঞ্জ করে বা মডিফিকেশন করে। কেন করে? তারা বোঝাতে চায় যে না, তোমার এটা ভুল আছে, আমি তোমাকে শুদ্ধ করে দিচ্ছি। দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে আমার ডিজাইনটাই কিন্তু ওকে, তাই না? তো এবং আমরা ফ্যাক্টরি থেকে আমাদের যে আরেকটা হচ্ছে যে ডেভেলপমেন্ট স্যাম্পল হওয়ার পর ওইখানে ইউরোপিয়ান অনেক বায়ার তাদের শপে ওটা ডিসপ্লে দেয় যে আমার আপকামিং গুডস, আগামী সামারে আমার এই গুডসটা আসবে বা আগামী উইন্টারে আমার এই গুডসটা আসবে। তখন তাদের যে অন্যান্য রিটেল স্টোর থাকে বা তাদের যে অন্যান্য কিছু বায়ার থাকে, এরা অর্ডার দেয়, ঠিক আছে আমার 10,000 লাগবে, আমার 20,000 লাগবে। এভাবেই কিন্তু তারা একটা অর্ডারকে কম্পাইল করে তারপর তারা ওই অর্ডারটা বাংলাদেশে প্লেস করে। যেমন অনেক ফ্যাক্টরি আমি দেখেছি যারা এক একটা স্টাইল 500 পিস 1000 পিস করে ছোট ছোট কোয়ান্টিটি করে। গ্র্যাজুয়ালি ওই কোম্পানিগুলো 5000 10,000 পিসে চলে যায়। কিন্তু আমরা এইটাই স্টাডি করি না যে সে 500 পিস 200 পিস থেকে শুরু করলো, 2 বছর 3 বছরের মধ্যে সে 5000 10,000 পিসে গেল, তার মানে কি? আমরা কিন্তু জাস্ট এখানে সে টাকা দিচ্ছে, টাকা নিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে সে কখনো কখনো কিছু ইস্যু তৈরি করে। শিপমেন্ট হওয়ার কথা আজকে, সে একদিন পরে দিলে বলে যে 20% ডিসকাউন্ট দাও। তো এই ইস্যুগুলো কিন্তু আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব ব্র্যান্ড নেই বা আমাদের নিজস্ব সেলস আউট নেই, যার জন্য কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করি। আলটিমেটলি আমরা যদি রিটেলে যাই, রিটেলে কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি। সাপোজ অনেক ম্যানুফ্যাকচারাররা তারা নিজেরাই জানে যে একটা পোলো শার্ট, মানে হাই গ্রেডের একটা পোলো শার্ট, ধরেন ডাবল লাকোস 250 জিএসএম এনজাইম ওয়াশ যদি আমরা দেই, যে সেটার প্রাইস যদি আমাদের মানে এখানে কস্টিং $6 হয়, আমরা কিন্তু সেখানে প্রাইস ট্যাগ লাগিয়ে দেই $70, $80, $100। তার মানে আমি কিন্তু জানি তার রিটেল প্রাইসটা কি। সে যদি 50% ডিসকাউন্টও দেয়, 70% ডিসকাউন্টও দেয়, তাও তো সে আমার যে এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট তার 10 to 15 টাইমস সে প্রফিট করতেছে। এখানে আমি কেন পারবো না? এইখানে একটা চ্যালেঞ্জ আপনি যেটা বলছিলেন যে স্টোর আউটলেটের একটা বিষয় রয়েছে। আপনি যখন, আমি শুধু বাংলাদেশের কথাই বলি, বা যখন যেহেতু পোশাকের কথা বলছি, দেশের বাইরেও যেতে হবে আপনাকে, এই ক্ষেত্রে এই আউটলেট স্থাপনের ক্ষেত্রে এবং এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে বাড়তি কি চ্যালেঞ্জ আছে বলে আপনার মনে হয়? আমি মনে করি আসলে কোনো চ্যালেঞ্জ নাই এরকম, ঠিক আছে? আমার ইচ্ছাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আচ্ছা। ঠিক আছে, যেমন ধরেন যে ইরানিরা যে বিজনেস করে গ্লোবালি, স্পেশালি আমি মিডল ইস্টের কথা বলবো, ইউএইতে যে ইরানিরা বিজনেস করে, কয়জনে ইরান থেকে টাকা নিয়ে এসে বিজনেস করে? ব্যাংক বসে আছে, ব্যাংকিং ফ্যাসিলিটি ইজ ভেরি ফ্লেক্সিবল, ঠিক আছে? আপনার যদি ট্রানজ্যাকশন ভালো থাকে, আপনার যদি বিজনেস প্রজেক্ট ভালো থাকে, প্রোফাইল যদি ভালো থাকে, ইউ উইল গেট লোন ইজিলি ফ্রম দ্য ব্যাংক। ব্যাংক আপনার কাছে এসে বসে থাকবে। আমি এমনও লোক দেখেছি যারা মানে আপনার ভালোভাবে প্রজেক্ট বোঝে না, তারা ব্যাংকের কাছে একটু এই লেনদেন ভালো করে, ব্যাংক তাদেরকে মিলিয়ন মিলিয়ন দিরহাম দিয়ে যায়। তো আমাদের এখান থেকে দেখেন, আমরা শুধুমাত্র ম্যান পাওয়ার এক্সপোর্টের কথা বলি, আমরা কোয়ালিটি ম্যান পাওয়ার এক্সপোর্ট করি, আমরা কিছু বিজনেসম্যান এক্সপোর্ট করি। আলটিমেটলি কিন্তু আমরা যেটা টার্গেট করতেছি যে 26 বিলিয়ন 27 বিলিয়ন, আমরা যদি নিজস্ব ব্র্যান্ডে কিছু এক্সপোর্ট করতে পারি এবং আমরা যদি একটু রিটেলের দিকে যাই, যে টার্কিকে আমরা যদি ফলো করি, যে গার্মেন্টসের ক্ষেত্রে টার্কিকে করি, বা ইন্ডিয়াও কিন্তু আছে, দেখেন যে ইন্ডিয়াও কিন্তু অনেক রিটেলে এদের ব্র্যান্ড তৈরি করে ফেলছে, যেখানে আমরা কিন্তু এখনো করতে পারিনি। তো আমাদের কিন্তু এখন ইমিডিয়েট উচিত হচ্ছে যে আমরা গ্লোবালি বিভিন্ন দেশে আমাদের কিছু রিটেল আউটলেট করি। রিটেলে কিন্তু বিজনেস হচ্ছে। যেমন প্রাইমার্কের ইস্যুটা দেখি, যে জাস্ট 5 বছর আগে জার্মানিতে প্রাইমার্কের ছোট ছোট কয়েকটা শোরুম ছিল, এটা 2011-এর কথা। তো এখন দেখবেন যে, এবং তারা যেটা করতো, ওই আপনার ব্র্যান্ডের যে সবগুলো ছিল, H&M, তারপর হচ্ছে জারা, তারপর হচ্ছে টমি হিলফিগার, নাইকি, অ্যাডিডাস, এদের খুব পাশাপাশি সে শোরুম নিত। সে কি করতো, বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিত। টমি যেটা $10 সেল করে, প্রাইমার্ক সেটা $3 সেল করতো বা 3 ইউরোতে সেল করতো। তো সে হচ্ছে যে প্রাইসটা কম দিয়ে তার কাস্টমার সেগমেন্টটা বাড়িয়ে ফেলতো, আস্তে আস্তে বাড়াতো। এখন যেটা কি হয়, অনেক প্রাইমার্কের শপের সামনে সকালবেলা লাইন ধরে থেকে লোকজন, যে কখন লোকজন বের হবে, কখন এরা শপে ঢুকবে। তো এই হচ্ছে প্রাইমার্কের ফ্যাক্ট। তো এখানে আমাদের সবচেয়ে বড় কম্পিটিটিভ স্ট্রেংথ হচ্ছে যে আমাদের দেশের কস্টিং কম, মানে গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিং কস্ট কম, এবং আমি খুব ভালো কোয়ালিটির গুডসগুলো পাচ্ছি। তো আমি যদি মার্কেটে রিটেল শুরু করতে পারি, সবাই জানে প্রাইমার্ক বাংলাদেশ থেকে আসে, H&M বাংলাদেশ থেকে আসে, টমি বাংলাদেশ থেকে আসে। আমি যদি লোটাল বাংলাদেশ থেকে আসে, এটা যদি তারা জানে,
আমি তাদের প্রাইস যদি $10 থাকে, আমি যদি $6 দিই, আমার তাও তো 100% প্রফিট থাকবে, তাই না? তাহলে আমারটা কেন কিনবে না? আপনি বলছিলেন যে যে দেশি ব্র্যান্ডের কথা বলছি, Right. কিন্তু পোশাকটা পরবে আসলে আন্তর্জাতিক মানুষ, Right. ইউরোপে পরবেন, আমেরিকায় পরবেন, তাদের যে নিত্য নতুন যে পোশাকের যে ডিজাইনে পরিবর্তন হয়, সেই ডিজাইন তা আপনারা আসলে কিভাবে করবেন, সেইটা বুঝবেন কি করে? কারণ ইউজুয়ালি যেটা হয়, ডিজাইনাররা হয় ইউরোপিয়ান বা আমেরিকান, তাদের কাস্টমার যে তারা চিন্তা করে, সেটা বাংলাদেশে বসে সেটা সম্ভব কিনা আসলে? আচ্ছা, একটা জিনিস দেখেন যে টেলরকে আপনি যখন একটা স্যুট বানাতে দেন, ও কি আপনাকে নতুন কোনো ডিজাইন করে দেয়? ও কিন্তু কপি করে, রেপ্লিকা করে, তাই না? তো এই যে গার্মেন্টস এর ক্ষেত্রেও দেখেন যে সাপোজ টমি একসময় শুরু করেছিল, তারপর পোলো, ইউএস পোলো শুরু করলো। তো আপনি কি মনে করেন যে ইউএস পোলো সে নিজে একটা ডিজাইন ইনোভেট করছে? তা কিন্তু করে নাই, সে ওইটাকে কপি করে গ্র্যাজুয়ালি কিছুটা সে চেঞ্জ করতো। তো আমরাও কিন্তু তাই করতে পারি। যেমন এলসিওয়াই কি তার কিছু ছিল? কিছুই ছিল না। সে কি করতো, তাদের একসময় ফ্যাক্টরি ছিল, সে ব্র্যান্ডেড আইটেমগুলোর সে ম্যানুফ্যাকচার করতো। একসময় সে দেখলো যে না, তার কাছে সব মেজারমেন্ট চলে আসছে। আরেকটা জিনিস কি, মেজারমেন্ট কিন্তু সেম। আপনি যেমন হচ্ছে যে এই সাপোজ ইউরোপিয়ান স্টাইল আপনার যদি এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL পর্যন্ত হয়, শার্টের মধ্যে যদি একটু চেঞ্জ হয়, আপনি এখানে এক বছর বাটন দিলেন, পরের বছর বাটন দিলেন না, বা এখানে দুইটা বাটন দিলেন, কিন্তু ডিজাইন হয়ে গেল। জনাব লোকমান হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে আবারও। জি, সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি লোটাল ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইএস বাংলাদেশ চেম্বারের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন আকাশের সাথে। জনাব লোকমান হোসেন আকাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম দেশি পণ্যের ব্র্যান্ডের কথা বলছিলাম। আপনি বলছিলেন যে কীভাবে রিটেল মার্কেটে যাওয়া উচিত, এবং আপনি নিজের ব্যবসা করছেন সেটা, সে অভিজ্ঞতার কথা বলছেন। আপনি একই সাথে সিআইএস, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের চেম্বারের সহসভাপতি। সিআইএস একটা নতুন বাজার বলা যায় বাংলাদেশের, রিলেটিভলি নতুন বাজার, বিশাল অনেকগুলো দেশ রয়েছে সেখানে। এইখানে বাংলাদেশের ব্যবসার জন্য কতটা সুযোগ রয়েছে বলে আপনার মনে হয়? থ্যাংক ইউ। তো গত বছর অর্থাৎ 2014-15 ফিসক্যাল ইয়ারে এই সিআইএস কান্ট্রি, যেটা এখানে রিটেল মার্কেট ছিল ফ্যাশনের জন্য $120 বিলিয়ন, ঠিক আছে? এবং 2016-এ এটা টার্গেট করা হয়েছে $142 বিলিয়ন। দেখেন, $142 বিলিয়ন, যেখানে বাংলাদেশের এক্সপোর্ট মাত্র আপনার $275 মিলিয়ন। কত কম! এবং আমরা কিন্তু জানিও না যে এই মার্কেটটা আসলে কি। আমরা যেমন গত বছর সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যখন পার্টিসিপেট করি, সেখান থেকে আমরা মস্কো এবং বিভিন্ন স্টেটে গিয়ে মার্কেটটা সার্ভে করলাম। গিয়ে দেখি যে অলমোস্ট 30-35% গুডস হচ্ছে মেড ইন বাংলাদেশ, বাট দ্যাট গুডস কাম ফ্রম সাম ইউরোপিয়ান কান্ট্রিজ অর মিডল ইস্ট। তো ইউরোপিয়ান কান্ট্রিজ বা মিডল ইস্ট থেকে যদি মেড ইন বাংলাদেশ পণ্য যায়, তাহলে বাংলাদেশ থেকে সরাসরি কেন যাবে না? তারপরে আমরা কয়েকজনের সাথে কথা বললাম যারা এখানে পটেনশিয়াল এক্সপোর্টার আছে, যেমন জসিম ভাই আছেন, আপনার বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান, আরও কয়েকজনের সাথে আমরা কথা বললো যে না, আমাদের বিজনেস হচ্ছে। তো তখন আমরা দেখলাম যে আসলে ওই কেউ মানে আপনার বেশি একটু যে কঠিন হবে সেই জিনিসটাকে তারা ফেস করতে চায় না, কেউ চ্যালেঞ্জের মুখোমুখি হতে চায় না। সবাই চায় ইউরোপ থেকে আসবে, টিটি এলসি আসবে, টিটি আসবে, আমি টাকা ভাঙাবো, টাকা খাবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, মজা করবো, দ্যাটস এনাফ। এবং সে যে একটা চ্যালেঞ্জিং, যেমন আপনার সিআইএস মার্কেট কিন্তু একটা চ্যালেঞ্জিং মার্কেট। চ্যালেঞ্জিং কেন? চ্যালেঞ্জিং এই জন্য যে এখানে রুটটা হচ্ছে একটু ব্যতিক্রম। আপনি যদি উজবেকিস্তান বা কাজাকস্তানে এক্সপোর্ট করতে চান, আপনি কিন্তু ডাইরেক্ট রুট পাচ্ছেন না, আপনাকে ঘুরে আসতে হবে। ইদার আপনাকে ইরান অথবা রাশিয়াতে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো আমরা সেই জন্য যেমন গত সেপ্টেম্বর একটা কনফারেন্স করলাম যে আপনার থার্ড ফ্রন্ট অফ বাংলাদেশ এক্সপোর্ট ডেস্টিনেশন টু রাশিয়া অ্যান্ড সিআইএস মার্কেট। সেখানে আমরা প্রপোজাল দিয়েছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি যে মিডল ইস্টে এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আমাদের দুইটা ওয়্যার হাউস দরকার। দুইটা ওয়্যার হাউস হলে কি হবে যে অ্যাটলিস্ট আমরা এখান থেকে যারা এক্সপোর্ট করি,
অন্তত আমাদের কখনো মানে আপনার ডিসকাউন্ট খেতে হবে না, যে আমার একটা প্রোডাক্টে একটু প্রবলেম আছে বা শিপমেন্টে একটু ডিলে হয়েছে, সে আমাকে ডিসকাউন্ট দিল, আমি ভয় করি না, কারণ আমার ওয়্যার হাউস আছে। আমি ওই বায়ার না আনিলেও আমি আরেকটা বায়ারকে দিব, কারণ তার সাথে আমার টার্মস কন্ডিশন ক্লোজ। সে প্রোডাক্ট নেয়নি, আমাকে তো প্রোডাক্ট সেল করতে হবে। আচ্ছা, সেই প্রোডাক্টটা কি করে, অনেকে আমাদের প্রোডাক্টটা আবার বাংলাদেশে ব্যাক করে নিয়ে আসে, বা সে তখন বলে যে ব্যাক না করে বলে যে ঠিক আছে আপনি 50% টাকা দেন। অনেক সময় বলে আমাকে শুধু সুইংয়ের কস্ট দেন, অর্থাৎ যতটুকু সম্ভব সে কিন্তু নমনীয় হয়ে ন্যূনতম একটা ফি টাকা নিয়ে সে কিন্তু চলে আসে। কিন্তু আমাদের যদি সেখানে ওয়্যার হাউস থাকে, আমাদের যদি মিডল ইস্টে একটা বেস থাকে, ইউরোপে একটা বেস থাকে, রাশিয়াতে একটা বেস থাকে, আমি কিন্তু ভয় করব না। ঠিক আছে বায়ার, আপনি মাল নেবেন না, নো প্রবলেম, আমার সেখানে ওয়্যার হাউস আছে, আমি সেখানে স্টোরেজ করব। ঠিক আছে, আমার বাঙালি আরেক ভাইয়ের রিটেল আউটলেট আছে, আমি বললাম যে ঠিক আছে আপনি তার ব্র্যান্ডের যে ইটা আছে, লোগোটা আছে, আপনি ওটা কেটে দেন, কেটে দিয়ে আপনি আপনারটা লাগিয়ে বিক্রি করেন। দেখেন, একটা কিন্তু আমাদের ব্রেন কিন্তু ওপেন, তাই না? আমরা বাঙালিরা কিন্তু আমরা অনেক বলা যায় যে এক্সপার্ট, তো আমরা যদি পারি আমরা কিন্তু করতে পারি। আপনি ইরানের কথা বলছেন, ইরানও ইরানের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে গেছে এবং ইরান একটা পটেনশিয়াল মার্কেট এখন অনেকের জন্য। বাংলাদেশ নতুন এই ইরানের বাজারে কিভাবে যেতে পারে, কোন কোন প্রোডাক্ট সেখানে চাহিদা বাংলাদেশের পণ্যের বেশি রয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। ইরান কিন্তু খুবই পটেনশিয়াল মার্কেট, এখানে 80 মিলিয়ন পিপল এখানে বাস করে। তো বর্তমানে এরা ডিরেক্টলি পারচেস করে হচ্ছে ইউএই থেকে। এর মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে আজমানের একটা হোলসেল মার্কেট আছে, সেখান থেকে তারা পারচেস করে। ইদানিং কিছু ইরানিয়ান আছেন যারা বাংলাদেশ থেকে সরাসরি গার্মেন্টস ইম্পোর্ট করতে চাচ্ছেন এবং করছেন। তো ইরানে যেটা হয়, এরা কিন্তু আপনার অনেক সম্পদশালী এবং অয়েল এক্সপোর্টে এরা কিন্তু আবার নাম্বার 1 পজিশনে চলে আসছে। তো এখানের যে পটেনশিয়ালিটি বা এখানের যে পটেনশিয়াল মার্কেট, এখন পর্যন্ত আমরা মনে করি যে ইরান ভয় বা আসলে কিন্তু তা না। ইরানের যে বন্দর আব্বাস আছে, এটা কিন্তু খুব রেপুটেড একটা পোর্ট, এবং ইরান দিয়ে যদি আমি ঢুকতে পারি, ইরান থেকে কিন্তু উজবেকিস্তান, কাজাখস্তান হয়ে রাশিয়া পর্যন্ত কিন্তু আমি ঢুকতে পারি, মস্কো পর্যন্ত আমার কিন্তু রুট কিন্তু ওপেন। এদিকে হ্যাঁ, জর্জিয়া, আজারবাইজান, মানে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আমার একটা অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে। তো যার জন্য ইরানকে কিন্তু আমরা টার্গেট করে খুব ভালো মার্কেটিং করতে পারি। অলরেডি আমি কিছু শিপমেন্ট দিচ্ছি, ডিরেক্টও শিপমেন্ট দিচ্ছি ইরানে, যেমন আমার লাস্ট উইকে একটা শিপমেন্ট গেল ইরানে। তো আমি যেটা দেখছি যে ইরানিয়ার মার্কেট, এবং ইরানে কিন্তু অনেক ফ্যাশন প্রিয়, কারণ হচ্ছে যে এরা অনেক, মানে যদিও এরা মুসলিম কান্ট্রি, কিন্তু এদের মধ্যে যে ফ্যাশন সচেতন, এটা অনেক ইউরোপিয়ান কান্ট্রির মধ্যেও নাই, এটা অনেকেই জানেন। তো সেই জন্য আমরা মনে করি যে এখানেও যদি আমরা রিটেলের দিকে যেতে পারি বা ইরানের দিকেও যদি আমরা একটা আপনার স্টোর নিতে পারি, সেটাও কিন্তু ভালো হবে। আর ইরানের সাথে তো আমাদের রিলেশনও ভালো আছে, যেমন D8 যেটা ডেভেলপিং 8, ডেভেলপিং 8-এর মধ্যে কিন্তু ইরানও একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি। আমাদের সাথে কিন্তু একটা ইন্টারনাল রুলসও আছে সেখানে, যে আমরা ইরানের সাথে কোনো যদি বিজনেস বায়োলেটারাল এগ্রিমেন্ট আমরা করতে পারবো বা D8 এর সাথে করতে পারবো, কিন্তু আমাদের পক্ষ থেকে সেই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমরা প্রায় শুনি যে বাংলাদেশি যারা ম্যানুফ্যাকচারার আছেন, তারা আমরা বেসিক গার্মেন্টস তৈরি করি, একটু হাই এন্ড প্রোডাক্ট যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে ব্র্যান্ডিং এর সুযোগ আছে কিনা বাংলাদেশ থেকে করার জন্য? হাই এন্ড অবশ্যই আমাদের দেশ থেকে কিন্তু হাই এন্ডও হচ্ছে। এবং হাই এন্ড প্রোডাক্টগুলো কোনগুলো বলছেন আপনি? হাই এন্ডের মধ্যে মানে একটু ফ্যান্সি আইটেম, যেমন হচ্ছে যে বেসিকের মধ্যে ধরেন যে শুধু টি-শার্টটা বলা যায় বেসিকের মধ্যে, পোলো শার্ট বেসিক, শার্ট বেসিক। তো হাই এন্ডের মধ্যে দেখা গেল যে লেডিস ফ্রক গুলো আছে বা টপস গুলো আছে, একটু আপনার স্টোন গুলো আছে। এই ক্ষেত্রে যেমন আপনার র্যাংলারের কিছু হাই গর্জিয়াস লেডিস শার্টগুলো কিন্তু আমাদের এখানে হয়, এবং র্যাংলারে যদি আপনার 1000 আইটেম থাকে, তার মধ্যে অন্তত 500 ডিজাইন থাকবে। ঠিক আছে, তো কিছু স্পেশালিটি বা হাই এন্ডের গুডস যে আমাদের এখানে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু আমরা অনেকেই মনে করি যে শুধু বেসিক হচ্ছে। আর বেসিকের যেটা দেখা গেল যে এই হাই এন্ডের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে লোকাল বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সুযোগ আছে, ডেফিনেটলি ভালো আছে, ডেফিনেটলি। এখানে আমার সবচাইতে কোর পয়েন্ট হচ্ছে মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ কিন্তু এখানে ফ্যাক্টর, তাই না? যেহেতু লোগোটা যখন তারা দেখে, যেমন আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে মেড ইন ইন্ডিয়া এবং মেড ইন বাংলাদেশ অলমোস্ট 20% প্রাইস ডিফারেন্স আছে। আমাদের মেড ইন বাংলাদেশের যে ফিনিশিং এবং সুইং কোয়ালিটি, ইট ইজ মাচ মাচ বেটার দ্যান আদার মানে সারাউন্ডিং কান্ট্রিজ ইন মানে বিসাইড আস। জনাব লোকমান হোসেন আকাশ, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, এবং আশা করব আপনি যে মিশন নিয়ে এগোচ্ছেন, বাংলাদেশি পণ্যের বিদেশি ব্র্যান্ড তৈরি করবার চেষ্টা করছেন, সেখানে আপনি সফল হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আর দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। আপনারাও চেষ্টা করেন যে বাংলাদেশি ব্র্যান্ডকে কিভাবে গ্লোবালি এস্টাবলিশ করা যায়। নিশ্চয়ই, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।